স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এমন দাবি করে তার জীবন রক্ষায় রাজনীতির ঊর্ধ্বে উঠে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে আগামী শনিবার গণ অনশনের কর্মসূচিও ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক কর্মসূচিতে এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। এই বছরেই তৃতীয়বারের মতো এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া। এবার ভর্তির সময় কারণ উল্লেখ করেননি তার চিকিৎসকরা, কিন্তু গেল শনিবার সাধারণ কেবিনে ভর্তির পরের দিনই বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হয় সিসিইউতে। মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির একজন সংসদ সদস্য জানান, অন্যান্য রোগের সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর দেহে ক্যান্সারের উপসর্গ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তাদের নেত্রীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে। দেশনেত্রী বেগম খালেদা আজকে জীবন মৃত্যুর সঙ্গে তিনি সংগ্রাম করছেন। যে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। এদিন বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বিদ্যমান আইনেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া সম্ভব। সরকার প্রয়োজনে এবং যদি মনে করে তাহলে যে কোনো সময় এটার আপনার পরিবর্তন, সংযোজন এবং আপনার এটার অন্য কোনো আপনার শর্ত আরোপ করতে পারে। এই হচ্ছে আপনার মনোভাব। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ার। যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা তো আবার নতুন করে করা হয়েছে, ওই আবেদনের উপর ভিত্তি নেই, নতুন করে করা হয়েছে এবং এখন এটা সরকারের উপর নির্ভর করছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেবেন কি দেবেন না। একই সময়ে দলের নয়াপল্টন কার্যালয় থেকেও একই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচি পালিত হবে। গত 12 অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা নিরীক্ষায় তাঁর দেহে ক্ষুদ্র একটি মাংসপিণ্ড খুঁজে পান চিকিৎসকরা। সেটি অপসারণ করার পর 27 দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন 7 নভেম্বর। এর আগে করোনা পরবর্তী জটিলতায় গেল 27 এপ্রিল প্রথমবারের মতো এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। 54 দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশ একবার প্রয়োগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারের বাইরে আসার সুযোগ দেওয়া হয়েছে, আবার একই ধারা প্রয়োগের বিধান আইনে নেই। জাতীয় সংসদে এসব কথা জানান আইনমন্ত্রী। বিস্তারিত শাহালি জয়ের রিপোর্টে। সংসদে পয়েন্ট অফ অর্ডারে বগুড়া 5 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ দাবি জানান, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর, তা না হলে সংসদ থেকে পদত্যাগ করবে বিএনপি, এমন হুমকিও দেন তিনি। অন্তত মানবিক কারণ দেশের সাবেক প্রধানমন্ত্রীকে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে বিদেশে পাঠানো হোক, নচেত কিছু একটা হয়ে গেলে এর দায়ভার আজীবন আওয়ামী লীগকে বহন করতে হবে। মানুষ স্পিকার, ম্যাডামের যদি চরম অবস্থা চলে যায় তাহলে হয়তো এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব না হতে পারে। মানুষ স্পিকার, উত্তরে আইনের কোন ধারায় বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানো যায় তা দেখাতে বিএনপি সংসদ সদস্যদের আহ্বান জানান আইনমন্ত্রী। বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই, ওনারা যদি দেখাতে পারেন তাহলে তো আমরা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই, ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নও আসে না। আনিসুল হক বলেন, বিএনপির গালাগালিতে আইনের ব্যত্যয় ঘটবে না। এই 401 ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। এখন আমি একটা কথাই বলছি, ওনারা বারবার এই একই কথা বলছেন, কিন্তু আইনটা দেখলেই তো হয়, আইনটা দেখলেই হয়। আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার 2 বছরের মাথায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দণ্ড স্থগিত হওয়ার পর 2020 সালের মার্চে মুক্ত হন খালেদা জিয়া। তাকে কারাগার থেকে বাসায় ফেরার সুযোগ দেওয়া হয়, দেশের বাইরে যাবেন না এমন শর্তে। কোনোদিন কোনো মামলা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে অন্যায় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় অফিসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তাকে দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানান ডক্টর রেজা কিবরিয়া। যে সভানেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে অত্যাচার করা হচ্ছে এটা অমানবিক, এবং এটা এই অন্যায়ের বিরুদ্ধে সারা দেশ এর মানুষ বদদোয়া দিচ্ছে, অভিশাপ দিচ্ছে এই সরকারকে। এই অভিশাপ থেকে বাঁচার জন্য আমার মনে হয় সরকার ওনার একটা সুচিকিৎসার একটা ব্যবস্থা করা উচিত। শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গাজীপুরের মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে সিদ্ধান্ত হবে, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাড়িতে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, টাঙ্গাইলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা নিন্দনীয় এবং দুঃখজনক। মাওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর হামলা দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ হামলার ব্যাপারে তদন্ত চলছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা। সবার কাছে গ্রহণযোগ্য নতুন নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার রাতে আইনমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা। নতুন কমিশন গঠনে সরকারি দলের, বিরোধী দলের ও তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের একজন করে 3 জন, গণমাধ্যম ব্যক্তি 1 জন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে 1 জনকে সার্চ কমিটিতে রাখার প্রস্তাব দেয়া হয়। যাদের নিয়োগে নাম প্রস্তাব করবে সার্চ কমিটি, তাদের সম্পর্কে মূল্যায়ন দিতে জনসম্মুখে সবার নাম প্রকাশ করতে হবে। সার্চ কমিটি যেন স্বচ্ছভাবে কাজ করে সেজন্য সঠিক নীতিমালা থাকতে হবে। সুজন বলছে, সরকার আন্তরিক হলে আগামী 3 মাসের মধ্যে এই আইন করা সম্ভব। জবাবে আইনমন্ত্রী বলেছেন, নতুন আইন প্রণয়নের বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার, তবে নতুন কমিশন গঠনে যে অল্প সময় আছে তাতে এই আইন করা সম্ভব হবে না। সার্চ কমিটি যাদেরকে নিয়োগ দেবে, যাদের নাম সুপারিশ করবেন, তাদের কোন যুক্তিতে তারা সুপারিশ করছেন এই বিষয়টাও যদি প্রকাশ করা হয় এবং কি যোগ্যতার বলে কি এই যে যুক্তিতে তারা তাদের নাম তারা করেছেন, এই যে সুপারিশ করেছেন, এগুলো যদি করা হয়, অর্থাৎ যে জনগণকে যদি আস্থায় নেওয়া হয়, তাহলে ওই যে সঠিক ব্যক্তিরা নিয়োগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। আমরা একটা আইন করার চিন্তা ভাবনা করছি। আমি আগেও কিন্তু এই কথা বলেছি যে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে একটা আইন করার চিন্তা ভাবনা সরকার করছে, এবং এই চিন্তা ভাবনাকে অবশ্যই এই আজকে যে ওনারা এটা দিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে। চটকদার বিজ্ঞাপন আর অনেক ঢাকঢোল পিটিয়ে মার্কেটে আসার মাত্র কয়েক মাসের মধ্যেই গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান আলিশা মার্টের বিরুদ্ধে। হতাশ গ্রাহকেরা দিনভর অপেক্ষা করেছেন বনানীর অফিসের সামনে। তবে হাজার হাজার গ্রাহকের শত কোটি টাকার বিষয়ে কোনো সদুত্তর নেই নামধারী এই ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করছেন তাদেরও অভিযোগ, কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। সুলতান আহমেদের রিপোর্ট। এমন চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে গ্রাহকরা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে আলিশা মার্ট নামক ই-কমার্স প্রতিষ্ঠানে। কোনো দিন জাতীয় পত্রিকার প্রথম পাতা জুড়ে ছিল প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনও, যেখানে গ্রাহকদের বড় অঙ্কের লাভ দেওয়ার আশ্বাসও ছিল। অথচ আশ্বাসের ফুলঝুরি হারিয়ে গেছে বাস্তবতার সামনে। রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে দেখা নেই কোনো কর্মকর্তার। অফিসের সামনে শুধু সিকিউরিটি গার্ড ছাড়া দেখা নেই কারোরই। গণমাধ্যমের পরিচয় দেওয়ার পরও ভিতরে ঢুকতে বাধা। তবে প্রতিকূলতা পেরিয়ে ভেতরে ঢুকে দেখা গেল কার্যক্রম নেই কোম্পানিটির। শুনশান নীরব অফিসে পড়ে আছে ফাঁকা টেবিল আর চেয়ার। কয়েক মাস ধরে টানা চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে গ্রাহকরা বিনিয়োগ করেছিলেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে। অথচ অফিস সময়ও এখন পুরো ফাঁকা আলিশা মার্টের অফিস। ঠিক কি হতে যাচ্ছে গ্রাহকরা সেই প্রশ্নের উত্তর পাচ্ছে না। ঘুরছে দাঁড়ে দাঁড়ে, তাদের পাওনা টাকাও আটকে আছে কোম্পানির কাছে।
ততক্ষণে বাইরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিনিয়োগকারীরা। নিজেদের পণ্য পাবে না এমন ভয়ে গণমাধ্যমের সামনেও কথা বলতে নারাজ বেশিরভাগ গ্রাহক। তবে কেউ কেউ জানালেন দীর্ঘদিন পর চেক পেয়েও কোনো অর্থ ফেরত পাচ্ছে না তারা। বারবার ব্যাংকে যাচ্ছে, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা রিফান্ডের জন্য আবেদন করছি আপনার আরো 3 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত এসএসএল আমাদেরকে চেক দিছে, কিন্তু এসএসএল এখন পর্যন্ত আমাদেরকে মেসেজ করে নাই বা কোনো কনফার্মেশন করে নাই যে আপনি কি প্রোডাক্ট পেয়েছেন না প্রোডাক্ট পাননি। চেক দিয়েছে, এখন চেকটা ভাঙবে কিনা সেটা আপাতত আমার কাছে কোনো ইনফরমেশন নাই। শুধু গ্রাহক নয়, প্রতিষ্ঠানটিতে যারা চাকুরি করেছেন এমন কয়েকশো কর্মচারী গেল 5-6 মাস বেতন পাননি বলেও জানালেন কর্মচারীরা। তাদের অভিযোগ, মালিকপক্ষের কাউকে না পেয়ে তাদেরকে নানাভাবে হয়রানি করছে গ্রাহকরা। বৃহস্পতিবার স্যালারি হয় না, শুক্রবার হয় না, শনিবার হয় না, রবিবার হবে, বৃহস্পতিবার হবে, বুধবার হবে, এরকম করতে 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 আজকে 3 মাস 4 মাস। আমাদের লাইফেরই কোনো সিকিউরিটি নেই। বিলিভ মি অর নট, এখানে যতগুলো এমপ্লয়ার আছে একজনেরও চাকরির কোনো সিকিউরিটি নেই। আমি এখানে এসেই জাস্ট কিছুক্ষণ আগেই শুনলাম যে কেউ একজনকে হয়তো পুলিশ ধরে নিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দুপুরের পর ঘটনাস্থলে আসে পুলিশ। তবে মালিকপক্ষের লোকজন কোথায় সেই উত্তর নেই তাদের কাছেও। আমরা ভাই কথা বলতে আমাদের পারমিশন নেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গৃহীত হল রোহিঙ্গা রেজুলেশন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জাতিসংঘে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন। এই রেজুলেশনে গ্রহণের ফলে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ বাড়বে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আর একে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা সংক্রান্ত এই রেজুলেশনটি গৃহীত হয়। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, এই রেজুলেশন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। দুপুরে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এটি মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে। এই প্রথম জাতিসংঘে there is a consensus resolution which includes the issue of these displaced people of Myanmar known as Rohingya. So we are very happy. চীন রাশিয়ার সাথে কথা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এবার নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ করা জরুরি। যারা আগে বাধা দিত যেমন চায়না কিংবা রাশিয়া, তারা কিন্তু চুপ করে আছে এবং দ্যাট মিন there is a they also want রাশিয়া চায়না সবাই চায় এই রোহিঙ্গাদের আপনার সমস্যা দূর হোক। রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে এমন একটি রেজুলেশন গৃহীত হওয়াকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মায়ানমার যে বারবার চীনের উপর ভিত্তি করে থাকতো, এবার সেটা কাজে লাগে নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে এমন একটা পর্যায়ে ইউনিয়ন একটা স্ট্যাচার উঠেছেন যে আমি একজন নাগরিক হিসাবে আবেদন করব, আসিয়ানের মূল নেতৃবৃন্দকে তিনি যদি বাংলাদেশে আহ্বান করেন তাহলে এই জাতিসংঘের যে আপনার সর্বসম্মতিক্রমে রেজুলেশন এটা নিয়ে এগিয়ে যাবে। এই অর্জনকে বাস্তবে কাজে লাগাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান বিশেষজ্ঞরা। ইস্যুটাকে ভিজিবল রাখতে হবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা ধরে নিচ্ছি যেটাতে লং টার্ম একটা ব্যাপার, অনেক সময় লাগবে সমস্যাটা সমাধান হতে, কিন্তু পৃথিবীকে ভুলে যেতে দিলে চলবে না যে এই সমস্যাটা আছে এবং এটা সমাধান করতে হবে। রেজুলেশনে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করার আহ্বান জানানো হয়েছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীতে বাস ভাড়া নৈরাজ্য চলছেই। ইচ্ছেমতো ভাড়া আদায়, নানা অজুহাতে ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটে বাস বন্ধ, সবকিছুতেই শেষ পর্যন্ত ভোগান্তির শিকার যাত্রীরাই। এসব দেখভালের দায়িত্বে থাকা বিআরটিএর দাবি, তাদের অভিযানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদিও যাত্রী কল্যাণ সমিতির মত, এসব অভিযান কেবল লোক দেখানো। এদিকে গণপরিবহনে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে দিনভর ক্যাম্পাসের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নাইমা জিকোর প্রতিবেদনে বিস্তারিত।
গণপরিবহন সংকট, তাই সকালে অফিস যাওয়ার জন্য মিরপুর 10 নম্বর সড়কে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন কাঙ্ক্ষিত বাসের জন্য। বাস যাওয়া আসছে, তাতে জায়গা নেই, ফলে কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এদিকে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় নিউ মার্কেট সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্রদের দাবি মানতে হবে, আপাস করতে হবে। ওরা শুধু 20 টাকার বদলে ওরা 15 টাকা নেয়, কিন্তু আমাদের ভাড়া 10 টাকা দিতে হবে। তবে মালিকপক্ষ বলছে ব্যক্তি মালিকানাধীন বাসগুলোতে অর্ধেক ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তাদের যদি হাফ ভাড়া দেয় তাহলে আমাদেরকে যে পরিমাণ প্যাসেঞ্জার যাবে, ছাত্র যাবে, সেটা যদি আমাদেরকে একটা ইনসেন্টিভ দেয় তাহলে আমরা নেব না। কারণ লঞ্চে পাই না, বিমানে পাই না, তো বাসের ভিতরে কেন হবে? বাসের ভিতরে হওয়ার কথা না। যাত্রী নিলে এদিকে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএর অভিযান লোক দেখানো উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হলে গাড়ি চালকদের পাশাপাশি মালিকদেরও সাজার আওতায় আনতে হবে। তেলের দাম কম বিশ্ববাজারে, কিন্তু আপনি নিয়েছেন বেশি, তাহলে সেই বাড়তি টাকা যে মুনাফা হয়েছিল 43,000 কোটি টাকার বেশি, সেই টাকা থেকেই আপনি যদি ভর্তুকি দিতেন, এখন যে টাকা ভর্তুকি দিতে হচ্ছে তাতে অন্তত পক্ষে 20 বছর দেওয়া যেত। নিয়মিত অভিযান ও জরিমানা করার ফলে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা অনেকটাই কমেছে বলে দাবি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের। অভিযোগের পরিমাণ আগে থেকে অনেক কমে এসেছে। একটি মাত্র গাড়িতে আমরা যাত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে ভাড়া বেশি নিচ্ছে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিয়ে করা নৈরাজ্য বন্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ও প্রশ্ন ফাঁস ঠেকাতে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। একই সাথে আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষার কথা জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে থাকছে বিস্তারিত। মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। সিদ্ধান্ত নেওয়া হয় স্বল্প সিলেবাসে পরীক্ষার। বৃহস্পতিবার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পুরো পরীক্ষা শেষ হবার পরে প্রশ্ন ফাঁস ঠেকাতে এইচএসসি পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধ সহ কেন্দ্রের পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি বাদে কারো প্রবেশে নিষেধাজ্ঞা বলেন শিক্ষামন্ত্রী। কখনো কখনো কোচিং সেন্টারগুলোকে ভিত্তি করেই কিছুটা এই প্রশ্নপত্র ফাঁস করবার একটা অপচেষ্টা কিংবা গুজব ছড়াবার একটা অপচেষ্টা কখনো কখনো দেখা যায় যে একটা যোগসূত্র থাকে। সেই কারণে আমরা সকল ধরনের চলা কোচিং সেন্টারকেই আমরা এই সময়টায় বন্ধ রাখবার জন্য নির্দেশনা দিয়েছি। দীপু মনি জানান, আগামী বছরের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে, তবে এপ্রিল মেতে ওই পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমাদের 22 সালের যে পরীক্ষা সেটাও তো আমরা বলেছি যে আমাদের সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসেই হবে এবং সেই সিলেবাসও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ তারাও তো এই বছরটা পুরোই সরাসরি শ্রেণীকক্ষে ক্লাস করতে পারেনি বেশিরভাগটা সময়। আর এখন সামনে যেটুকু সময় আছে সেই সময়ে এই ফেব্রুয়ারি এবং এপ্রিলে পরীক্ষা নেওয়ার তো সুযোগ আসলেই কম, তো সেই ক্ষেত্রে কিছুটা পেছাবে। শিক্ষামন্ত্রী বলেন, বছরের শুরুতে যথাসময়ে বই বিতরণ শুরু হবে, তবে বই উৎসব হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। আর এখন তো সারা দেশে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। দুদকের এক কর্মকর্তাকে হাইকোর্টে সার্বক্ষণিক রাখা যায় কিনা তা নিয়ে 2 বিচারপতির মতের অমিল হওয়ায় হাইকোর্টের এক বেঞ্চের বিচার কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। 2 বিচারকের মতের অমিলের জেরের পরে বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদুল হোসেন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই পরিস্থিতির সৃষ্টি হয়। বেঞ্চে শুনানি শুরু হলে আদালতে দুদকের আইনজীবী জানান, দুদকের জনবল সংকট থাকায় কোর্টে সার্বক্ষণিক একজন কর্মকর্তাকে বসিয়ে রাখা সম্ভব নয়। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার বলেন, যারা দুদকের মামলা ঠিকমতো তদন্ত করতে পারছেন না তাদেরকে কোর্টে এনে বসিয়ে রাখা হোক। পরে 2 বিচারপতির পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অসন্তোষ প্রকাশ করে এজলাস ছেড়ে চলে যান জ্যেষ্ঠ বিচারপতি।
এবারে করোনা পরিস্থিতি। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 244 জন আর মারা গেছেন 5 জন। ইনি এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 27,939 জন এবং শনাক্ত হয়েছেন 15,73,458 জন। একদিনে সুস্থ হয়েছেন 294 জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,37,518 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 19,560টি আর 24 ঘন্টায় শনাক্তের হার 1.25% এবং এখন পর্যন্ত মোট 14.74%। করোনা টিকা যারা পাননি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রস্তুত স্বাস্থ্য সেবা বিভাগ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তর বিশ্ব সংস্থা অ্যান্টিবায়োটিক বিষয়ক এক আলোচনায় কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এরই মধ্যে 21 কোটি টিকা ক্রয় করা হয়েছে, 9 কোটি টিকা প্রয়োগ করা হয়েছে, হাতে পাওয়া গেছে 11 কোটি ডোজ টিকা। সব ধরনের মানুষকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়া স্কুলে টিকা দিতে ভ্রাম্যমাণ উপায়ে পৌঁছে দিতে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বামীকে নানা রকম কথা শুনিয়ে প্রথমে সংসার ভাঙন, পরে পুরনো সম্পর্কে ফিরে গিয়ে সম্পর্ক এবং সর্বশেষ অন্তঃসত্ত্বা হলে পরিকল্পিতভাবে হত্যা। নরসিংদীতে আমিরুল ইসলাম নামে এক প্রেমিকের এমন নৃশংসতার শিকার সেখানকার এক তরুণী। তদন্তে এমন চাঞ্চল্য তথ্য পেয়েছে পিবিআই। 2020 সালে বিয়ের কথা বলে মেঘনা নদীতে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয় ওই তরুণীকে। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। 2020 সালে রাতে বিয়ের কথা বলে নরসিংদীর মেঘনা নদীতে নিয়ে প্রেমিকাকে গামছা পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে আমিরুল নামক এক যুবক। এরপর মেঘনা নদীতে ভাসিয়ে দেয়া হয় মরদেহ। 2 দিন পর পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসাবে ভিকটিমের মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। পরে ফেসবুকে মরদেহের ছবি দেখে সেটি নিপার লাশ হিসেবে শনাক্ত করে পরিবার। নিপা বিবাহিত হলেও সন্দেহের তীর যায় প্রেমিক আমিরুলের দিকে। নানা ভয়ভীতির পরও 4 মাস পর মামলা করে পরিবার। এই লাশটা কোনো রমে এই মামলাটা কোনো লমই আর কিছু করার বাউ নাই। অনেক বই ফিরতি অনেক কিছু আমার উপরে জ্বর বৃষ্টি অনেক আইতাছে। তদন্তের দায়িত্ব পায় পিবিআই। উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। ধানমন্ডির পিবিআইয়ের হেড অফিসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নরসিংদীর পুলিশ সুপার। তারা ওখান থেকে ফেলে দিয়ে পালিয়ে চলে আসে। একটা পর্যায়ে তারা নৌকাটা বিক্রি করে যাতে লুকায় যায়, আলামত হিসেবে লুকায় ফেলা যায়, সেই জন্য নৌকাটাকে বিক্রির উদ্যোগ নেয়। জহিরুলকে প্রথম ধরলাম, জহিরুল ইসলাম। এর মাধ্যমে আমরা 164 করলাম, ডিটেইলস ঘটনা জানলাম কে কে ছিল। আমরা কিলিং মিশনে অংশ নেয়া 7 জনের মধ্যে 2 জন গ্রেফতার হলেও বেশিরভাগই আছেন জামিনে। আর মূল আসামি আমিরুল দেশ ছেড়েছেন বলে সন্দেহ করছে পিবিআই। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন রাত 10টার সংবাদ। শিশুদের জন্য মানসম্মত শিক্ষা এই স্লোগানে রাজধানী মিরপুরে এক সেমিনারের আয়োজন করে স্কলার ইন্টারন্যাশনাল স্কুল। বৃহস্পতিবার 2 শতাধিক অভিভাবক ও শিক্ষকের অংশগ্রহণে এই সেমিনারে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ তানভীর সাজ্জাদ, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কাউসার আক্তার। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সংকট ও শিক্ষা পদ্ধতির উন্নতি নিয়ে এদিন নিজেদের বিভিন্ন মতামত তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। তারা বলেন, শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ করে দিতে পরিবারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক। সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবার জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি বেসরকারি অংশীদারিত্বের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আলোচকরা এই গুরুত্ব দেন। দিবসের এবারের প্রতিপাদ্য শৌচাগারের মূল্যায়ন। ভূমিজ ও ওয়াটার এইডের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল ইউনিলিভারের টয়লেট ক্লিনিং ব্র্যান্ড ডোমেক্স, কিম্বারলি ক্লার্ক এবং সামাজিক উদ্যোগ ট্রান্সফর্ম। গোলটেবিল বৈঠকে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান স্যানিটেশন কার্যক্রমের প্রক্রিয়া এবং শহরের ব্যবস্থাপনা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরে আবারও সাইবার অপরাধীদের হানা। কাস্টমসের 2 কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনবিআর এর সংবেদনশীল সার্ভারে অনুপ্রবেশ করে 150 টনের বেশি পণ্য খালাস করে। আর কিছু পণ্য খালাস করতে গিয়ে দক্ষ কাস্টমস কর্মকর্তাদের হাতে ধরা। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য খালাস জটিলতা ঠেকাতে কাস্টমস চালু করেছে এসআইকোডা ওয়ার্ল্ড। এর মাধ্যমে আমদানি চালানের বিল অফ এন্ট্রি, পণ্য আমদানি সত্য ঘোষণা, শুল্কায়ন ও নির্ধারিত শুল্ক পরিশোধ সহ নানা কার্যক্রম চলে অনলাইনে। তবু সাইবার অপরাধীরা কাস্টমসের 2 কর্মকর্তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভারে ঢুকে জাল আইপি সনদ জমা দিয়ে 150 টনের বেশি পণ্য খালাস করে। ব্যবসার সিস্টেমে যাচাই করে কিছুটা গরমিল পেলাম। তার মধ্যে ঢাকা আইপিজেটের 6টা আর ঈশ্বরদী পেজেটের 5টা। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এই আইপিগুলা জাল। গত জুন থেকে অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বন্দরে অবৈধভাবে খালাস হওয়া এসব পণ্য আসে চীন, হংকং ও সংযুক্ত আরব আমিরাত থেকে। বিষয়টি কাস্টমসের নজরে আসে 7 নভেম্বর। নথিপত্র বলছে এসব পণ্য খালাসে সিএনএফ এজেন্ট, প্রত্যয় ইন্টারন্যাশনাল সহ ঢাকার কিছু আমদানিকারক জড়িত রয়েছে। এককভাবে সিএনএফ এজেন্টকে দায়ী করা ঠিক হবে না বলে আমি মনে করি। যদি কোনো ঘটনা ঘটে এটার সাথে সবাই সম্পৃক্ত। এইসব ঘটনার কারণে ভালো ব্যবসায়ীরা যেমন হয়রানির সম্মুখীন হচ্ছে, সরকারও কাঙ্ক্ষিত রাজস্ব হারাচ্ছে। আর কাস্টমস কর্মকর্তারা বলছে যে জড়িত হোক কোনো ছাড় নেই। যদি আমাদের কর্মকর্তা হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনীয়। যদি আমদানিকারক বা সিএনএফ হন তাদের বিরুদ্ধে আমাদের আইনানুগ যে ব্যবস্থা আছে ওইটা কঠোরভাবে প্রয়োগ করা হবে। 2016 সাল থেকে 2018 সালে কয়েকবার সার্ভারে প্রবেশ করে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করলেও তা উদ্ঘাটন হয় 2019 সালে। এই ধরনের জালিয়াতি ঠেকাতে সার্ভারে লগ ইন করার সময় ওটিপি চালু করেছে কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই এসএমসিসিজেভি এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুটি স্বনামধন্য জাপানি নির্মাণ প্রতিষ্ঠান ইশিকা ওয়াজিমা হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ এবং সুমিটোমো মিটসুই কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এবং সহজীকরণ সম্ভব হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানি প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে ছিলেন প্রজেক্ট ম্যানেজার শিনজি কাইফুকু, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইয়াসুয়োশি ওয়াতানাবে, লিড QAQC তানজিল আহমেদ আপন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিনসুক হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার কমডোর অবসরপ্রাপ্ত এম খুরশিদ মালিক, হেড অফ ফিনান্স নূরে আলম সিদ্দিকী, এজিএম AKM লুৎফুল হক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের মধ্যে তালিকাভুক্তিকরণ চুক্তি হয়েছে। সিএসসি কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। গ্লোবাল ইন্স্যুরেন্সের পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সিএসসি এর পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বাড়ি চুক্তিতে সই করেন। এ সময় গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাইদ আহমেদ, ভাইস চেয়ারম্যান শওকত রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান সাজ্জাদ আরেফিন আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় হলো আরও একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। খেলার খবর। 3 ম্যাচ টি20 সিরিজের প্রথম ম্যাচে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 2টায়। ম্যাচের আগে শেষবারের মতো নেটে ঘাম ছড়ান উভয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপের বাজে পারফরমেন্সের পর পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন মাহমুদুল্লাহ। আর বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করলেও নিজেদের মাটিতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন পাক অধিনায়ক বাবর আজম। বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে শেষবারের মতো নেটে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টিম বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম সাকিবরা, বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককেও। তাই তরুণদের নিয়েই পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। ঘরের মাঠে সিরিজ হলেও পাকিস্তানকে কঠিন প্রতিপক্ষই মানছেন তিনি। তবে মিরপুরের উইকেটে সুযোগ দেখছেন নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ারও। আমার পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর। দেওয়ালে ক্যাপেবল, চ্যালেঞ্জিং হবে, বেশ চ্যালেঞ্জিং হবে। মানে আমরা আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং we have to be like very aware. দলের সিনিয়র ক্রিকেটারদের অভাবটা কতটা ভোগাবে মাহমুদুল্লাহকে? এই জিনিসগুলো সবসময় থাকবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে খুব একটা চিন্তা না করে নিজের কাজের প্রতি যদি আপনি সৎ থাকেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য রেজাল্ট সুন। এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছিল টিম পাকিস্তান। সেমিতে অজিদের কাছে হেরে আসর থেকে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত বিশ্বকাপের অন্যতম দাবিদার ছিল তারাও। সংযুক্ত আরব আমিরাতের সেই ধারাবাহিকতা মিরপুরেও অব্যাহত রাখতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে নিজেদের মাটিতে বাংলাদেশকে সমীহই করছেন তিনি। প্ল্যান এই থাকে ঘরের মাটিতে বাংলাদেশ সবসময় দারুণ দল। কাজটা আমাদের জন্য মোটেও সহজ হবে না। এখানে তারা কি করতে পারে সেটা আমরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দেখেছি। বিশ্বকাপের আত্মবিশ্বাসটা আমরা পুরো সিরিজে ধরে রাখি। শুক্রবার প্রথম টি-20-র পর দিনই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তৌহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে দর্শক ফিরছে গ্যালারিতে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট সংগ্রহ করতে সকাল থেকেই ছিল ক্রীড়াপ্রেমীদের ভিড়। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার হতাশ তারা। অভিযোগ করেন কালোবাজারিরা চড়া দামে বিক্রি করছে টিকিট। নবান্ন উৎসবকে ঘিরে মাছের মেলার খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। নবান্ন উৎসব উপলক্ষে বগুড়া জেলার বিভিন্ন স্থানে বসেছিল মাছের মেলা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত ছিল। মেলায় বাঘাইর, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর মাছের মেলা বসে শিবগঞ্জের উথলি গ্রামের বটতলায়। 1 কেজি থেকে শুরু করে 20 কেজি ওজনের বাঘাইর, বোয়াল, রুই, কাতলা, চিতল, ব্ল্যাক, সিলভার ও ব্রিগেড কার্প সহ নানা ধরনের মাছ বিক্রি হয় এই মেলায়। সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবকে ঘিরে উথলি মাছের মেলা প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী। আশেপাশের 20টি গ্রামের মানুষের ঘরে ঘরে নবান্নের আয়োজন চলে। প্রতি বাড়িতেই মেয়ে জামাই ও অন্যান্য স্বজনদের মেলা থেকে কেনা বড় মাছ ও নতুন সবজি দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বড় মাছ দেখা সহ কেনাকাটা করতে আসেন অনেকে। আমি হংকং থেকে আসলাম এই মেলা দেখার জন্য, এই মাছ দেখার জন্য। প্রতি বছর আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মাছ দেখার জন্য, এই যে মাটির আসবাবপত্র আর পুরাতন অনেক কিছু আছে সেগুলো দেখার জন্য আসি। বিভিন্ন এলাকা থেকে মাছ কিনে এখানে বিক্রি করেন ব্যবসায়ীরা। একদিনে মাছের বেচাকেনা হয় কোটি টাকারও ওপরে। বিভিন্ন জায়গার থেকে মাছ, বড় বড় মাছ নিয়ে এসে এখানে বেশি। 12 কেজি ওজনের কাতল বেচলাম 1000 টাকা কেজি, আর গিলাপ কাপ হলো আপনি 400 টাকা কেজি 12 কেজি, আর হলো আপনি ব্রিগেড হলো আপনি 12 কেজি 500 টাকা কেজি, 450 টাকা কেজি। মেলা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ সহ জেলার বিভিন্ন স্থানেই নতুন আলু সহ শাকসবজি, মিষ্টি, দই, মাটির খেলনা সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এই নবান্নের মেলাকে কেন্দ্র করে আশেপাশের 20-25 গ্রামের হিন্দু মুসলমান সবাই একটা উৎসবের আমেজ সেখানে পরিলক্ষিত হয়। নবান্নের মেলা কেন্দ্র করে বছরের এই দিনে সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আরো খবর জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।